সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরান সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। ইসরায়েলে কাসাম কুদসের রকেট হামলা। আরো জানিয়ে দিব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান। ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস, নির্মূলে অঙ্গীকার ইসরায়েলের। আরো থাকছে, রাশিয়ায় আরো 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইরান আরো বিধ্বংস হয়ে উঠতে পারে আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। খবর রয়টার্সের। কাটস এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। গত মাসে ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা হামলার কথা উল্লেখ করে ওই কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী। বিবৃতিতে আরো বলা হয়েছে, তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনের হুতিকে আঘাত করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সে হাত কেটে ফেলা হবে। তবে হুতি গোষ্ঠী একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। হুতি সামরিক মুখপাত্র ইয়াইসারি বলেছেন, হুতি ইসরায়েলি বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে 4টি হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের উপর হামলা চালাতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ এবং বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব, যারা গাজার ফিলিস্তিনের সাথে সংগতি নিয়ে দীর্ঘদিনের থেকে ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলে নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এক পোস্টে বলেছেন, আমরা ভেবেছিলাম আমরা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি, কিন্তু হুতি আবার হামলা চালালো। মনে হচ্ছে B-2 বিমান ইয়েমেনের বিরুদ্ধে হবে। ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনা B-2 বোমারু বিমান হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ইরান সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। ইরান এবং সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনীতিক তৎপরতা জোরদার করেছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েল গণমাধ্যমের বরাদ্দে ওই তথ্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে ইরান এবং সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি প্রচার সংবাদ মাধ্যম কান। ওই আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের ইরান যুদ্ধবিরতির পর্বে, যার মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার আপাতত অবসান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া যখন ইসরায়েল ইরান বিরোধী মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ইঙ্গিত মিলেছে বিষয়বস্তু ছিল ইরান এবং সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং কূটনৈতিক সমাধান খোঁজা। এই আলোচনার পাশাপাশি ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে, বিশেষ করে ইরান ইস্যুতে। কানের প্রতিবেদন বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। সেখানে ইরান নিয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ওই কাঠামোতে এমনভাবে তৈরি করা হতে পারে যাতে লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির মতো হয়, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত দিকগুলোর উপর জোর দেওয়া হয়েছিল। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম আকার্স বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিককরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে। ওই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। কারণ দাবি করেছে ওই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন সিরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি। সূত্র আনাদোল এজেন্সি। ইসরায়েলে কাসেম কুদসের রকেট হামলা। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে। গাজার সীমান্তবর্তী ওই শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে সিদরাতের দিকে অন্তত 3টি রকেট ছোড়া হয়েছে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডও এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি বসতি নির ইতসাক এবং মিফতাসিমের দিকে QT-20 ধরনের
রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরায়েলি সামরিক যান মোতায়েন ছিল। আল কুদস ব্রিগেড আরো জানায়, গাজা শহরের সুতাইজের হুদা স্কয়ার এলাকায় তারা একটি সম্মিলিত হামলা চালিয়েছে। প্রথমে তারা একটি মাইন বিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত হানে। এরপর সেনারা আশেপাশে করে আশ্রয় নিলে তাদের উপরে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি ফর্টিফিকেশন টিবিসি শেল নিক্ষেপ করা হয়। পরে ঘনিষ্ঠ সংঘর্ষে লিপ্ত হওয়া হালকা এবং মাঝারি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়। এতে ইসরায়েলি সেনাবাহিনী নিহত এবং আহত হওয়ার খবর জানায় আল কুদস ব্রিগেড। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান। তেহরানের প্রাণকেন্দ্রে আয়োজিত শহীদদের স্মরণসভা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ভবিষ্যতে যে কোনো আগ্রাসন করা জবাব দেওয়া হবে। মেজর জেনারেল মুসাবি বলেছেন, সুস্পষ্ট এবং গোপন সমস্ত প্রমাণ দেখাচ্ছে যে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরো জানান, ইরানের শত্রুদের প্রকৃত লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো দুর্বল করা এবং দেশটিতে খণ্ডিত করা, যেখানে পারমাণবিক ইস্যু ছিল কেবল একটি অজুহাত মাত্র। তিনি উল্লেখ করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং ঐক্যের কারণে ইসরায়েল এই যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। মুসাবি আরো দাবি করেন, ইসরায়েল পুনর্গঠনের অজুহাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে। তারা আশা করছে ভবিষ্যতে আবারও কোনো পদক্ষেপ নিতে পারবে, কিন্তু আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আরেকটি ভুল করলে তারা ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হবে। ইরানি সেনাপ্রধান বলেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, নতুন ধাপে প্রবেশ করে ইসরায়েল, তখন এমন একটি সব ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা এখনো ব্যবহৃত হয়নি। তিনি আরো বলেন, প্রেস এবং ইসরায়েলি জনগণের প্রতি সমর্থন ইরানের মৌলিক নীতি। ইরান তার নীতির পক্ষে কখনো আপোষ করবে না। ওই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারজানিও বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তাদের মূল পরিকল্পনা ছিল ৫-৬ দিনের মধ্যে ইরানকে সরকারকে উৎখাত করা এবং জনগণকে আত্মসমরের মধ্যে বাধ্য করা। ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস। নির্মূলঙ্গীকার ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তবে গাজা থেকে ইসরায়েলে সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি শেষ হবে না, এমন অবস্থানে এখনো অনড় তারা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে একেবারে নির্মূল করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ মেনে নিয়েছে। তিনি একে দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনার ফল হিসেবে অভিহিত করেছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মিশর এবং কাতারের কাছ থেকে পাওয়া নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে যুদ্ধ শেষ বা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকলে কোনো চুক্তি কার্যকর হবে না। হামাস একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রস্তাবটা নিয়ে নেতারা আলোচনা করছেন এবং মধ্যস্থতার কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস থাকবে না, হামাস স্থান ফিরে আসবে না, এটা শেষ হয়ে গিয়েছে। তিনি দেশটির ট্রান্স ইসরায়েলি পাইপলাইন প্রকল্পের এক বৈঠকে এই মন্তব্য করেছেন। তার বক্তব্যে হামাসকে নির্মূল পুরনো অবস্থান প্রমুক্ত ছাড়া কোনো নতুন কোনো সমঝোতার ইঙ্গিত নেই। গাজা ২১ মাসের টানা যুদ্ধের মধ্যে যারা বহুবার ঘরছে পালিয়েছে, প্রতিদিন খাদ্য সংকটে ভুগছে, তাদের মধ্যে এই প্রস্তাব সামান্য হলেও আশাবাদের জন্ম দিয়েছে। গাজা শহরের বাসিন্দা কামাল বলেন, যদি ওই যুদ্ধবিরতি অন্তত ২ মাসের জন্য হলেও ১০০০ প্রাণ বাঁচবে। তবে অনেকে সত্য। খান ইউনিসের বাসিন্দা আদনান আল আসার বলেন, ট্রাম্প এবং আগের চেয়েও বলেছে চুক্তি হচ্ছে, কিন্তু হয়নি। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে তিনি সিরিয়াস ছিলেন। আমরা চাই এবারও তিনি সিরিয়াস হবেন। রাশিয়ায় আরো ৩০,০০০ সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নতুন করে ২৫ থেকে ৩০,০০০ সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানাতে পেরেছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। গোয়েন্দারা বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়া পৌঁছাতে পারে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ১১,০০০ উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তারা রাশিয়ার ক্রুজ অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান। পশ্চিমাদের তথ্য অনুযায়ী কুরস্ক যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার ৪,০০০ সেনা আহত বা নিহত হয়েছেন। তবে রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ং এবং বেইজিং এর পক্ষ থেকে নিরাপত্তা বজায় রেখেছে। সংবাদমাধ্যম সিএনএন এর কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন। এতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ণ রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। তারা তাদের অস্ত্র সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে, সূত্র সিএনএন।
ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএর সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বক্তব্যে তারা জানান, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যৌথ বিমান হামলায় ইরানের ফর্দ, ইস্পাহান এবং নাতানজ অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন। ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো প্রবেশ করতে পারবে না। এদিকে নিউজ প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, ওই পদক্ষেপে বিপজ্জনক উল্লেখ করে বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে। এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি থেকে এনটিপি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প তার এক বক্তৃতায় বলেছিলেন যে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্যকে উন্মোচন করেছেন যে আমেরিকা কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু আত্মসমর্পণ কখনোই হবে না। আমরা শক্তিশালী জাতি। মার্কিন প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আমেরিকা কেবল যদি যুদ্ধে হস্তক্ষেপ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদী শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ইসলামী প্রজাতন্ত্র আঘাতে ইহুদিবাদী শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল।